নমস্কার, কেমন আছো সবাই? মিষ্টি বঙ্গালের আরেকটা নতুন ব্লগে আমি সুদীপ্তা তোমাদের সকলকে স্বাগত জানাই। আগের পর্বে তোমাদের সাথে আমি আমাদের মা ছেলের কানাডা থেকে দুবাই পর্যন্ত আসার অভিজ্ঞতা এবং ইনফরমেশন শেয়ার করেছি। তাই আগের ভিডিওটা যারা দেখোনি তাদেরকে অনুরোধ করব সবার আগে ওই ভিডিওটা দেখে নিতে, তাহলে এই ভিডিওটা তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। আর আজকে বলবো দুবাই থেকে কলকাতা আমরা কিভাবে গেলাম, তার কি কি প্রসেস আছে সেটার ব্যাপারে। আর সেই সাথে তোমাদের আগের ভিডিওতে অনেকের অনেক প্রশ্ন ছিল, চেষ্টা করব আজকের গল্পে সেইগুলোর উত্তর দেওয়ার। দুবাই এয়ারপোর্টে নামার পর যদি তোমাদের এইটা মনে হয় যে কেউ আমাদের হেল্প করলে ভালো হয়, তাহলে তোমরা পোর্টারের সাহায্য নিতে পারো। আর সেই পোর্টারদের দেখা তোমরা প্লেন থেকে নামার পরেই পেয়ে যাবে। এবং ফ্লাইট থেকে একটু নামার পর এগোতেই দেখলাম এরকম এমিরেটসের স্ট্রলারও রাখা আছে। কেউ যদি চাও তাহলে এখান থেকে তোমরা স্ট্রলার নিতে পারো, মানে কারোর যদি স্ট্রলার নিয়ে না আসো, যেমন ধরো আমি আসিনি, তারা এখান থেকে স্ট্রলার নিতে পারো। কিন্তু আমি এখান থেকে স্ট্রলার নিইনি, তার কারণ হচ্ছে যদি আমি এখান থেকে স্ট্রলারটা নিই তাহলে আমি এখানে গাড়ি করে গেট অবধি পৌঁছাতে পারবো না, এবং গেটটা কিন্তু অনেকটাই দূরে। তাই স্ট্রলার ছাড়াই হাঁটা শুরু করলাম। তবে প্লেন থেকে নেমেই যে কাজটা সবার আগে আমাদেরকে সেরে ফেলতে হবে সেটা হচ্ছে গেট খোঁজা। কারণ কলকাতা যাওয়ার ফ্লাইটটা কোন গেট থেকে ছাড়বে সেটা কিন্তু আমাদের বোর্ডিং পাসে লেখা ছিল না, এবং অনেক সময় লেখা থাকলেও গেট কিন্তু চেঞ্জ হয়ে যায়, যেটা আমার আগের বারে হয়েছিল। তাই সবার আগে গেটটা ভালো মতো করে চেক করে নেবে। এরপর নেক্সট কাজটা হলো আমাদের চেকিংয়ের জন্য যাওয়া, এবং চেকিংয়ের জায়গাটা ফ্লাইট থেকে নামার কিছুটা বাদেই কিন্তু পেয়ে গেছি, খুব একটা কিন্তু সেখানে হাঁটতে হয়নি। অবশ্য এখানে কিন্তু সেরকম খুব একটা লাইনও ছিল না, তাই খুব তাড়াতাড়ি আমাদের চেকিংও হয়ে গেছিল। আর প্লেনে সেই যে রিহান আমার কোলে চেপেছে, ও কিন্তু কোল থেকে কিছুতেই নামতে চাইছিল না, তাই ট্রেতে নামিয়ে রাখা এবং ট্রে থেকে সমস্ত জিনিস আবার ব্যাগে ঢোকানো সবটাই আমাকে রিহানকে কোলে নিয়েই করতে হয়েছে। তবে এখানে বলে রাখি, আমি আগের বারে যখন দিল্লিতে এসেছিলাম তখন দিল্লিতে কিন্তু আমাকে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে ট্রেতে খুলে রাখতে হয়েছিল, এবং সেখানে কিন্তু অনেকটাই টাইম লেগে গেছিলো, এবং একটা বাচ্চাকে নিয়ে এই সমস্ত জিনিস রাখা বা সেগুলোকে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে তুলে রাখাটাও কিন্তু খুবই চাপের ব্যাপার। আর সেক্ষেত্রে এখানে আমাকে সেই রকমভাবে কিছুই আলাদা করে আবার ট্রেতে সাজিয়ে রাখতে হয়নি, জাস্ট বেলটা খুলে রেখেছিলাম। আর নর্মাল যেগুলো ধরো ঘড়ি, মোবাইল, এগুলো সবই কিন্তু আমার ব্যাগের মধ্যেই ছিল, আমাকে ব্যাগ থেকে আলাদা আলাদা করে খুলে রাখতে হয়নি। শুধু দুধের আর জলের বটলটা আমি আলাদা ট্রেতে রেখেছিলাম। মোটামুটি মেন কাজটা তো সারা হয়ে গেছে, এবার আমাদেরকে যেতে হবে গেটের দিকে। তবে আমাদের গেটটা ছিল অনেকটা দূরে, জানো তো। তাই প্রথমে ভাবলাম এই গাড়িগুলোতে বরঞ্চ চলেই যায় গেট অবধি। তারপর ভাবলাম একটু ঘুরে ঘুরে দেখতে দেখতে যাই, কারণ রিহান তো এখন কোল থেকে মোটামুটি নেমেছে, গাড়িতে উঠলে তো আবার হুশ করে পৌঁছে দেবে গেট পর্যন্ত। অবশ্য আমি দুবাই এয়ারপোর্টটা নিয়ে এত শুনেছি, এত ভিডিও দেখেছি, সত্যি ভীষণ সুন্দর এয়ারপোর্টটা। তাই ভাবলাম যখন হাতে সময় আছে তখন একটু ঘুরে ঘুরে দেখতে দেখতেই যাই। এখান থেকে আমরা এবার যাব নিচে। এখানে লিফটও আছে, আবার এসকালেটারও আছে। তবে আমাদের যেহেতু স্ট্রলার নেই, তাই আমরা এসকালেটারে করেই নিচে গেলাম। অবশ্য তোমরা যদি গাড়িতে উঠতে তাহলে এখানে নামিয়ে দিত, তারপর এখান থেকে নিচে নেমে আবার একটা গাড়ি করে তোমরা গেট অব্দি পৌঁছে যেতে পারবে। তবে এবারে ঠিক করেছিলাম যে নিচে নেমেই গাড়িটা ধরে নেব, কারণ 15 মিনিটেরও বেশি মনে হয় হেঁটে ফেললাম। তবে নিচে এসেই খোঁজ করতে লাগলাম গাড়ির, কিন্তু কোথাও কোনো গাড়ি দেখতে পেলাম না। অবশ্যই এদিক দিয়ে হাঁটতে হাঁটতে দেওয়ালটার দিকে তাকাতেই দেখলাম সবকটা ঘড়ির টাইমই কিন্তু একই, দেখো। আর এই দোকানগুলো এতটাই সুন্দর, বারবার মনে হচ্ছিল যে একটু যদি ভেতরে ঢুকে দেখতে পারতাম তাহলে খুব ভালো হতো। কিন্তু রিহান তো এখন মোটামুটি সমস্ত জিনিস টানা আর সমস্ত কিছু ছুঁড়ে ফেলে দেওয়ার স্টেজে আছে, তাই সেই জন্য আমার আর সাহস হলো না। ভাবলাম তন্ময়ের সাথে যখন ফিরে আসবো তখন তন্ময় রিহানকে সামলাবে আর আমি একটু দোকানগুলো ঘুরে ঘুরে দেখবো। তবে এত কিছুর মধ্যেও বারবারই মনে হচ্ছিল এবার যে একটা গাড়ি পেলে ভালোই হতো, কারণ অনেকটাই হেঁটে ফেললাম। তবে একটা ট্যাক্সির দেখা পেতেই যেই ওটাতে উঠতে যাব তখনই জানতে পারলাম যে আমাদের গেটটা নাকি সামনেই। অগত্যা আবার হাঁটতে শুরু করলাম। তবে অবশ্য খুব একটা অসুবিধা হয়নি, কারণ রিহান কিন্তু আমার সাথে মোটামুটি হেঁটে হেঁটেই যাচ্ছে, মাঝে মাঝে ওকে করে তুলতে হচ্ছে, কিন্তু ম্যাক্সিমামটা ও হেঁটেই গেছে। আর এখানে তো পুরো রাস্তাটা জুড়েই এরকম মুভিং ওয়াকওয়েগুলো আছে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়েই বলতে পারো এগিয়ে যাচ্ছি, তাই খুব একটা অসুবিধা হচ্ছে না। তবে এই জায়গাটায় এসে বা এই জায়গাটার ভেতর দিয়ে যেতে কিন্তু আমার দারুণ লাগছিল। দেখো, দুবাই এয়ারপোর্টে এসেছি আর সেখানে খেজুর গাছ থাকবে না তাই কখনো হয়? দারুণ লাগছিল এই জায়গাটা সাজানো। মানে সব থেকে বড় কথা, আমার দেখে মনেই হচ্ছিল না যে এগুলো আর্টিফিশিয়াল, এতটাই ন্যাচারাল লাগছিল দেখতে।
আর এইখানে আসার পরেই বুঝলাম যে আমরা ইতিমধ্যে আমাদের গেটেও পৌঁছে গেছি। তবে অবশ্যই এখানে জিজ্ঞাসা করতেই জানতে পারলাম যে একটু পরেই গেট ওপেন হয়ে যাবে, তাই সবার আগে রিহানকে গেলাম আবার চেঞ্জ করিয়ে আনার জন্য। আর এই বাচ্চাদের রুমগুলো এতটাই সুন্দরভাবে সাজানো যে ও কিন্তু দিব্যি এখানে এসে সময় কাটাচ্ছে। আর সত্যিই দেখো বাচ্চাদের রুমগুলো কি সুন্দরভাবে সাজানো। অবশ্য ওখান থেকে বেরোনোর পর গেটের সামনে যেতেই দেখলাম গেট ওপেন হয়ে গেছে এবং এক এক করে ট্রাভেল ডকুমেন্টগুলোও চেক করে ভেতরে ঢোকাচ্ছে, এবং যাদের কাছে স্ট্রলার, হুইল চেয়ার বা বেবি আছে তাদেরকে আলাদা করে আগেই ঢোকার ব্যবস্থা করে দিচ্ছে। এবং ভেতরে ঢুকে আমরা এখন অপেক্ষা করছি ফার্দার যখন অ্যানাউন্স করবে তারপর আমাদের বোর্ডিং স্টার্ট হবে। আর এখানে এত বাঙালি ছিল এবং চারিদিক থেকে এত বাংলা কথা কানে আসছিল যে আমার যেন আর তরই সইছিল না কখন আমি কলকাতায় পৌঁছাবো। অপেক্ষার প্রহর যেন আর শেষই হচ্ছে না। আর রিহানকে নিয়ে যে কোনো একটা জায়গায় বসে থাকবো সেটারও তো উপায় নেই। রিহান শুধু দৌড়ে যাচ্ছে নইলে ঘুরে যাচ্ছে, ওকে এক জায়গায় কিছুতেই নিয়ে বসা যাবে না। যাই হোক, একটু বাদেই আমাদের গেটও খুলে দিল। আর গেট খোলার সঙ্গে সঙ্গে রিহান যা দৌড় দিল, আমার তো মনে হচ্ছিল আমির খানের একটা লাল সিং চাড্ডা বলে একটা সিনেমা ছিল না, যেখানে আমির খান শুধু দৌড়েই গেছে। আমার এখন রিহানকে দেখে ওরকমই মনে হচ্ছে। ও দেখো একটা না দৌড়েই যাচ্ছে, কোনো থামাথামির সিন নেই। ছুটতে ছুটতে মোটামুটি প্রায় রিহান ফ্লাইটের কাছে এসে থামলো। আর ওর পেছনে দৌড়াতে দৌড়াতেই পৌঁছে গেলাম প্লেনের কাছে। আর একটা কথাও বলে রাখি, একা যদি আসো তাহলে সবসময় চেষ্টা করবে যে ফ্লাইটের সামনের দিকের সিটগুলো বুক করার, তাহলে ফ্লাইটে ওঠাই বলো বা ফ্লাইট থেকে নামাই বলো অনেকটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, খুব একটা অপেক্ষা করতে হয় না। তো রিহান তো মোটামুটি নিজের জায়গায় পৌঁছে গিয়ে এখানে যতগুলো কাগজ ছিল আর যতগুলো বই ছিল সবগুলোকেই টেনে টেনে একবার করে দেখে নিল, দেখে আবার জায়গার জিনিস জায়গাতে ঢুকিয়ে রেখেও দিল। আর ফ্লাইট ছাড়ার সঙ্গে সঙ্গে এই আনন্দটা যেন আরও দ্বিগুণ হয়ে গেছে। কতদিন বাদে নিজের প্রিয় মানুষ, নিজের কাছের মানুষগুলোর মুখ দেখতে পাবো, কতটা সময় কাটাবো তাদের সাথে, তাই না? আর এসব ভাবতে ভাবতেই আবার যেন ডানা মেলে উড়লাম আকাশে। তবে রিহান কিন্তু ফ্লাইট ছাড়ার সঙ্গে সঙ্গেই এবারে ঘুম দিয়ে দিয়েছে। অবশ্য আমাদের পাশের সিটেই রিহানের একটা মিষ্টি ছোট্ট বোনও ট্রাভেল করছিল। আর দুজনের কিন্তু বেশ ভালো ভাবও জমেছিল জানো। তবে এরা দুজনেই এখন একটু ঘুমাচ্ছে। রিহানকে এই ফ্লাইটে দুটো সুন্দর সুন্দর গিফটও দিয়েছে জানো। এই যেমন ধরো এটা একটা ব্ল্যাঙ্কেট, আর তার সাথে এটাও ছিল, এটা হচ্ছে পাইলট। বেশ সুন্দর বলো এই জিনিসটা, আমার কিন্তু দারুণ লেগেছে। আর এর সাথে এইরকম একটা ডাইপার চেঞ্জিং এর কিট দিয়েছে। ব্যাগটা কিন্তু দারুণ সুন্দর দেখতে। দেখো এখানে দেখো এরকম একটা ডাইপার চেঞ্জিং শিট দিয়েছে, যেটার উপর বাচ্চাকে শুইয়ে তার ডাইপার চেঞ্জ করতে পারবে। এখানে যেমন ধরো একটা বেবি ওয়াইপস দিয়েছে, এরকম একটা ছোট্ট চামচ দিয়েছে, এই ডাইপার র্যাশ ক্রিম দিয়েছে, এখানে একটা বিবও দিয়েছে, আর ডাইপার চেঞ্জ করে ফেলার জন্য এরকম একটা প্লাস্টিকও দিয়েছে। এটা সত্যিই ভীষণ কাজের জিনিস, এটা পরবর্তীকালেও কিন্তু ট্রাভেল করার সময় আমার কাজে লাগবে। তবে এই ফ্লাইটটা কিন্তু খুবই অল্প সময়ের, মাত্র 4 ঘন্টা 40 মিনিট হচ্ছে টোটাল টাইম। তো সেই কারণে আমাদের খুব তাড়াতাড়ি এখানে খাবারও দিয়ে দিয়েছিল। আর এই ট্রেটাতে ছিল এরকম জল, একটা ব্রেড, বাটার, এরকম একটা কাজুর প্যাকেট, রায়তা আর সিমাই, আর মেন ডিশে ছিল ভেজ ফ্রাইড রাইস আর মাটন। তবে এই খাবারটা সেরকমভাবে আমি খেতে পারিনি, শুধু তোমাদের দেখানোর জন্যই ভিডিওটা তুলেছি। কারণ রিয়ান যেহেতু আমার কোলে এরকমভাবে ঘুমাচ্ছিল, তাই আমি খাবারটা খেতে পারিনি। তবে এখন কিন্তু খাবারের থেকেও মনে হচ্ছিল কখন আমি নামবো, কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছিল। তবে এখানেও কিন্তু রিহানের জন্য কোনো খাবারই দেয়নি। আর আমার সাথে পাশের দুজন এত ভালো বন্ধুর মতো কো প্যাসেঞ্জার পেয়েছিলাম যে গল্প করতে করতে কখন যে সময়টা কেটে গেল সেটা টেরই পেলাম না। আর এরই মধ্যে দেখলাম রিহানও ঘুম থেকে উঠে গেছে, বেশ ভালো একটা লম্বা কিন্তু ঘুম দিয়েছে ও, এবং সেই কারণে ওকে কিন্তু অনেকটা ফ্রেশও লাগছে। আর ও এখন ওর বোনের সাথে খেলায় মেতেছে। আর ওকে দেখতে দেখতে যখন বাইরের দিকে চোখটা গেল, তখন দেখলাম আকাশটা কি সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে সোনা গলে মেঘের ওপর ছড়িয়ে গেছে, অপূর্ব লাগছে দেখতে। আর এইসব দেখতে দেখতেই ফাইনালি আমাদের অপেক্ষার অবসান ঘটলো। আস্তে আস্তে প্লেন এখন মাটির অনেকটা কাছাকাছি, আর মনে হচ্ছে পুরো কলকাতা শহরে যেন সন্ধ্যের বাতি জ্বালিয়েছে। হার যেন সত্যিই তর্স হয়েছে না, কখন যে কলকাতার মাটি ছোবে প্লেনটা সেটার অপেক্ষায় ছিলাম। আর ফাইনালি অপেক্ষার অবসানও ঘটলো, ছুঁলাম দেশের মাটি। আর মনে হচ্ছিল কখন যে নামবো, কারণ শরীর আর সত্যিই চলছিল না,
পুরো রাস্তাটাতে ঘুম তো দূরের থাক, খাবারটাও ঠিক করে খেতে পারিনি। আর মনে হচ্ছিল যে কখন বাড়ি যাব। তবে এরপর তো আবার বেল্ট থেকে ব্যাগ কালেক্ট করতে হবে, আর তার আগেও যে ইম্পর্টেন্ট কাজটা সেরে ফেলতে হবে সেটা হচ্ছে ইমিগ্রেশন। তাই ইমিগ্রেশনের জন্য এখন লাইনে দাঁড়ালাম। তবে এখানে কিন্তু ইমিগ্রেশনের লাইনটা বিরাট লম্বা ছিল, আর বাচ্চাদের জন্য বা বয়স্কদের জন্য কোনো আলাদা লাইন ছিল না, কারণ সবাইকেই একটা লাইনেই দাঁড়াতে হয়েছে। আর রিহান তো লাইনে দাঁড়াবে না, ও বারবার এদিক থেকে ওদিক চলে যাচ্ছে। আর ফরেনারদের জন্য এরকম একটা ফর্ম কালেক্ট করে সেটাকে ফিল আপ করতে হবে, কারণ রিহান তো কানাডার সিটিজেন, তাই ওর জন্য এই ফর্মটা ফিল আপ করতে হবে। আর ব্যাস, এখানেই আমার সব থেকে বড় চ্যালেঞ্জ হলো এই ফর্মটা ফিল আপ করা। আমি তো কিছুতেই ফিল আপ করতে পারছিলাম না। রিহান তো কোলে কিছুতেই থাকতে চাইছিল না, বারবার কোল থেকে ঝুলে যাচ্ছিল। আর কোল থেকে নামিয়ে দিলেই ব্যাস সঙ্গে সঙ্গে দৌড়ে ছুটে যাচ্ছে। আর তারপর 5 লাইনের ফর্মটা ফিল আপ করলাম 50 মিনিট ধরে। জানো কি যে সেই সময় আমার অবস্থাটা ছিল সেটা শুধু একমাত্র আমি জানি। আমার পুরো জার্নিতে সব থেকে বেশি প্রবলেম ফেস করেছি আমি এই টাইমটাতে। রিহানের এরকম অবস্থা দেখে আমাকে বর্ডার অফিসার সেরকম কিছু জিজ্ঞাসাই করেনি, জাস্ট স্ট্যাম্প দিয়ে আমাকে ছেড়ে দিয়েছিল। আর তারপর এখান থেকে বেরিয়ে আরও একটা জায়গাতে আমাদের এই পাসপোর্টটা শো করাতে হচ্ছিল, যেখানে চেক করা হচ্ছিল যে পাসপোর্টে স্ট্যাম্প পড়েছে কিনা, বা পুরো পাসপোর্টটা আরও একবার ভেরিফাই করছিল। এবং যথারীতি আমিও লাইনে দাঁড়িয়ে, আর রিহান তখন আমার হাত ছেড়ে এমন জোর দৌড় মেরেছে যে ও যে গার্ডগুলো ছিল সেই গার্ডের নিচ দিয়ে ও একদম সোজা এসকালেটরের সামনে। আর আমি ওই অবস্থা দেখে সমস্ত গার্ডকে খুলে দিয়ে আমিও এগিয়ে গেছিলাম। মানে আমারও সেরকমভাবে পাসপোর্ট আর চেক করানো হয়নি, ওখান থেকে সোজা নিচে। মানে আমি ভাবছিলাম কখন আমি এখান থেকে ব্যাগ তুলে বেরোবো, মানে এতটাই বাজে অবস্থা ছিল। আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছিল, রীতিমতো মাথা ঘুরছিল। বেল থেকে মোটামুটি ব্যাগও আমার কালেক্ট হয়ে গেছে। আর তারপরে আমি যেন সেকেন্ড গুনছিলাম কখন বাবা মায়ের মুখটা দেখতে পাবো, কারণ এই দরজাটার ওপারেই সেই মানুষগুলো ওয়েট করছে। কিন্তু এই 3খানা ব্যাগ ট্রলিতে উঠিয়ে তারপরে আবার রিহানকে কোলে নিয়ে ঠেলতে কিন্তু বেশ ভালোই কষ্ট হচ্ছিল। অবশ্য সত্যি বলতে কি, মানুষগুলোকে দেখতে পাওয়ার যে আনন্দটা, সেটার কাছে আমার এই কষ্টটা কিছুই না। না, আর ফোনের ওপার থেকে না, এখন থেকে সত্যি সত্যি মানুষগুলোকে সামনে থেকে ছুঁতে পারবো। আর এর আনন্দটাই আলাদা। আর ফাইনালি পেলাম তাদের দেখা। তবে এবার দেখার পালা যে রিহান এতদিন বাদে ওর দাদু দিদাকে দেখে আনন্দটা কেমন হয়। কনফিডেন্স লেভেল নাতিকে একদম সুন্দরভাবে রাখবো। যেখানেই গেছে সেখানেই লোকজন ভয়ে ছেড়ে দিয়েছে, আমাদের এত দুষ্টুমি করেছে। আগের বারে যতটা আনন্দের সহিত রিহান ঠাম্মি দাদু দিদা এদের কোলে গেছিল, এবারে তো কিছুতেই কারোর কাছে যেতে চাইছে না। রিহান পুরোপুরি আমার কোলে, আর আমি এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো তোমাদের এই দুষ্টু রিহানের সাথে আমাদের কানাডা থেকে কলকাতা আসার দুষ্টু মিষ্টি গল্পটা কেমন লাগলো প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিও। এবং সবশেষে একটাই কথা বলবো, আমি আগের বারে এয়ার ইন্ডিয়াতে এসেছিলাম, রিহানকে নিয়েই একাই এসেছিলাম। আর আমি এবারেও একাই রিহানকে নিয়ে এসেছি এমিরেটসে। এবং দুটো ফ্লাইটের এক্সপিরিয়েন্স আমার দুরকম। এবং আমি তাও তোমাদেরকে বলবো, তোমরাও যদি কেউ বাচ্চা নিয়ে একা ট্রাভেল করো তাহলে চেষ্টা করবে এমিরেটসে করেই আসার। কারণ এমিরেটসে করে যদি আসো তাহলে দিল্লিতে আবার সমস্ত লাগেজ কালেক্ট করে আবার পুরো প্রসেসের থ্রু দিয়ে যাওয়াটা কিন্তু অনেকটাই কষ্ট সাপেক্ষ। তাই সেটা যদি অ্যাভয়েড করতে চাও তাহলে এমিরেটস হচ্ছে সব থেকে ভালো অপশন। আর আজকের ভিডিওটা দেখার পর যদি তোমাদের অন্য কোনো কোয়ারি থেকে থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর শেয়ার করে দিও। আর আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে জানাই, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তাহলে আমিও কিন্তু এই ভিডিওগুলো বানানোর জন্য অনেক বেশি মোটিভেটেড হব। আজকের জন্য ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। ভালো থেকো, টাটা।